উত্তরাঞ্চল থেকে সরকারের উপদেষ্টা নিয়োগের বিষয়ে এখন পর্যন্ত আলোচনা হয়নি বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে কথা জানান তিনি। ৭১-এর মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে অনিয়ম হলেও ২৪-এর গণঅভ্যুত্থানে হতাহতদের তালিকা নিয়ে অনিয়ম হবে না বলেও জানান তিনি। এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ না দেয়ায় ক্ষোভ জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। ছাত্র জনতার আন্দোলনে বিভিন্ন জেলায় আন্দোলনে হতাহতদের পরিবারকে সহায়তা দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় শনিবার সহায়তা দেওয়া হয় রংপুরের ৪৪টি পরিবারকে। প্রত্যেক পরিবারকে দেওয়া হয় ৫ লাখ টাকা। আপনারা এগিয়ে আসুন, আপনাদের শোক শক্তিতে পরিণত হোক এবং যেটুকু সম্বল আমাদের মন্ত্রণালয়ের ভিতরে আছে আমি এইটুকু কথা দিতে পারি উজাড় করে আপনাদের পাশে দাঁড়িয়ে আমরা আপনাদের একটা নিরাপদ জায়গা তৈরি করার চেষ্টা করব। এরকম কি একজনও নেই যে একটা মন্ত্রণালয় চালানোর মতো ওই বিষয়ে বিশেষজ্ঞ বা যোগ্য? অবশ্যই রয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের এই কোয়ালিটি আমাদের একটা প্যারামিটার হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে এই ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে কে অংশগ্রহণ করেছে, কে সমর্থন জানিয়েছে, যে এতদিনে নির্যাতিত যে জনমানুষের কথা বলে এসেছে, তার প্রায়োরিটি সবার আগে হওয়া উচিত। স্বৈরাচারী আচরণের কারণে নেতাকর্মীদের খোলা মাঠে রেখে শেখ হাসিনা ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। শুক্রবার রাতে পঞ্চগড়ের আটোয়ারীতে রাসমেলার উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি জানান, শেখ হাসিনা গত ১৬ বছর ধরে খুন গুমের রাজনীতি করেছেন। তিনি প্রশাসনকে ব্যবহার করে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের ওপর অত্যাচার করেছেন। দেশের মানুষ যখন প্রতিবাদ করেছে তখন সে পালিয়েছে। এ সময় তিনি সুষ্ঠু ও সুস্থ রাজনীতি করার আহ্বান জানিয়ে বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের থেকে শিক্ষা নিতে হবে। রাজনীতিতে যারা অন্য মতাদর্শের নেতাকর্মীদের সাথে অন্যায় করবে, ভবিষ্যতে তাদের অবস্থাও শেখ হাসিনার মতোই হবে। এই ফ্যাসিস্ট খুনি হাসিনা প্রশাসনকে অপব্যবহার করে যে কাজগুলো করেছে, এই কাজের ফল কি হতে পারে এটা ১৬ বছর পরে খুনি হাসিনা স্বচক্ষে দেখিয়েছে। যেই নেতা কর্মীরা তার উপরে এত ভরসা করত, তাদেরকে খোলা মাঠে রেখে ভয়ে হেলিকপ্টার করে দেশ ছেড়ে পালিয়েছে। উত্তরাঞ্চল থেকে সরকারের উপদেষ্টা নিয়োগের বিষয়ে এখন পর্যন্ত আলোচনা হয়নি বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে কথা জানান তিনি। ৭১-এর মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে অনিয়ম হলেও ২৪-এর গণঅভ্যুত্থানে হতাহতদের তালিকা নিয়ে অনিয়ম হবে না বলেও জানান তিনি। ছাত্র জনতার আন্দোলনে বিভিন্ন জেলায় হতাহতদের পরিবারকে সহায়তা দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় শনিবার সহায়তা দেওয়া হয় রংপুরের ৪৪টি পরিবারকে। প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছে ৫ লাখ টাকা করে। সমাজ কল্যাণ উপদেষ্টা জানান, ৭১-এর মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে অনিয়ম হলেও ২৪-এর গণ অভ্যুত্থানে হতাহতদের তালিকা নিয়ে কোনো অনিয়ম করা হবে না। বলেন, উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের বিষয়ে কোনো আলোচনা হয়নি। আপনারা এগিয়ে আসুন, আপনাদের শোক শক্তিতে পরিণত হোক এবং যেটুকু সম্বল আমাদের মন্ত্রণালয়ের ভিতরে আছে আমি এইটুকু কথা দিতে পারি উজাড় করে আপনাদের পাশে দাঁড়িয়ে আমরা আপনাদের একটা নিরাপদ জায়গা তৈরি করার চেষ্টা করব। এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ না দেয় ক্ষোভ জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। কি একজনও নেই যে একটা মন্ত্রণালয় চালানোর মতো ওই বিষয়ে বিশেষজ্ঞ বা যোগ্য? অবশ্যই রয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের এই কোয়ালিটি আমাদের একটা প্যারামিটার হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে এই ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে কে অংশগ্রহণ করেছে, কে সমর্থন জানিয়েছে, যে এতদিনে নির্যাতিত যে জনমানুষের কথা বলে এসেছে, তার প্রায়োরিটি সবার আগে হওয়া উচিত। শিগগিরই সবগুলো শহীদ পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগুড়ায় গৃহবধূ উম্মে সালমা খাতুন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে ভাড়াটিয়া মাবিয়া সুলতানার সহযোগী মোহাম্মদ মুসলিম। এ ঘটনায় ২ আসামির রিমান্ড আবেদন করেছে পুলিশ। এর আগে মাবিয়া সুলতানা সহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বগুড়ার দুপচাচিয়ায় উম্মে সালমা খাতুন হত্যার ঘটনায়
র্যাবের তদন্তে আসামি করা হয় তারই ছোট ছেলে সাদ বিন আজিজুরকে। তবে শুক্রবার দুপুরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে নতুন তথ্য। পুলিশ বলছে, অনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া এবং বাসা ভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়ির ভাড়াটিয়া মাবিয়া গৃহবধূ উম্মে সালমা খাতুনকে হত্যা করে। র্যাব সুষ্ঠুভাবে তদন্ত না করেই আসল অপরাধীদের বাদ দিয়েছে বলেও অভিযোগ স্বজনদের। এই ক্ষোভটা তার, যে তাকে আমরা বের করে দেবো বাসা থেকে, বা বাসা ভাড়া দেওয়ার যে একটা, বা আমার মা তার এই ব্যাপারগুলো জানতে পারাটা, এখান থেকে এই হত্যাকাণ্ডটা সম্ভবত হতে পারে। তদন্ত এখনো চলছে, আশা করি পুরো সত্যটা আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। কখনো বিশ্বাস করতে পারতেছি না, আমার আত্মীয় কেউই না যে তিনি এই কাজ করবেন। মাদ্রাসাপুরে খুব ভালো ছেলে আর কি। তো এরপরে যাক, আমাকে আর আমার সন্তানকে এরা নিয়ে যাওয়ার পরে আমাকে ওখানে খুব সম্মানের সাথে রাখছে, আমাকে ছেড়ে দেওয়া হয়, আমরা মামলা দিয়ে দিয়েছি, আমি চলে আসছি। আর র্যাবকে আমার সন্তানকে জেলে হাজতে নেওয়া হচ্ছে আর কি। এর আগে বগুড়ায় সালমা হত্যার ঘটনায় ছেলে জড়িত বলে র্যাবের দেয়া বক্তব্যের প্রেক্ষিতে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক দাবি করেন, ছেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বর্ণনাই দিয়েছেন তারা। তবে এই ঘটনায় র্যাবের কোনো গাফিলতি থাকলে তাও তদন্ত করা হবে বলে জানান তিনি। যে জবানবন্দি বা স্বীকারোক্তি দিয়েছেন তিনি কিন্তু যে কোনো সময় সেটা পরিবর্তন করতে পারেন, এটা তার অধিকার, তার আইনগত অধিকার এটা। সে কিন্তু যে কোনো সময় এটি পরিবর্তন করতে পারে। স্পষ্ট করে বলতে চাই, র্যাবের এই তদন্তে যদি কোনো গাফিলতি থাকে এবং কোনো ধরনের যদি আমাদের তথ্যগত বা প্রক্রিয়াগত কোনো ধরনের ভুল থাকে এবং এই প্রক্রিয়ার সাথে যদি কেউ দায়ী হয়, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ধনসম্পদ অর্জনই ছিল বরগুনার সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মূল লক্ষ্য। 15 বছরে বৈধ সম্পত্তি বেড়েছে 26 গুণ। ক্ষমতার অপব্যবহার করে জলাশয় ভরাট, জমি দখল ও সরকারি অর্থ লোপাটের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে রয়েছে মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ। রাজধানীর নিউ মার্কেট থানায় ব্যবসায়ী অদূত হত্যা মামলায় বরগুনা 1 আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেপ্তার হন 11 নভেম্বর। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে কয়েকটি মামলার আসামিও তিনি। নিয়োগ, টিআর, কাবিখা, উন্নয়ন প্রকল্প সহ এমন কোনো খাত নাই যেখান থেকে তিনি গত 16 বছরে টাকা নেননি। জলাশয় ভরাট, নামমাত্র মূল্যে দখল করতেন অন্যের জমিও। এমনকি স্থানীয় নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে নিতেন মোটা অঙ্কের টাকাও। উপজেলার সংলগ্ন যে সে ভবনটা করছে, এই ভবনটা হয়েছে, এই জমিটা হয়েছে আমাদের পৈতৃক সম্পত্তি। উন্নয়ন থেকে অনেক বঞ্চিত, অথচ উনি ওনার পরিবার আজকে শীর্ষ ধনীর কাতারে চলে গেছে। যে মানুষ এত দুর্নীতিবাজ হতে পারে, উনি ওনার মেয়ে জামাইকে আমেরিকায় একটা ক্লিনিক করে দিয়েছে। ক্ষমতার দাপট দেখিয়ে ছেলে সুনাম দেবনাথ গড়ে তোলেন মাদকের সিন্ডিকেট। বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার আসামিও তিনি। বাবার প্রভাবশালী থেকে তারপরে এই থেকে আসলে সে মাদক ব্যবসায় জড়িত হয়েছে এবং মাদকটা দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করেছে। সরকারি ও দখলকৃত জমি উদ্ধারে আইনি সহায়তার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারের কাছে আমরা প্রস্তাব পাঠাতে পারি প্রপার চ্যানেলে, যাতে এই সম্পত্তিটা যদি সরকারি হয় তাহলে তাদেরকে থেকে নিয়ে নেওয়া যায় কিনা সে ব্যবস্থা হবে। কিন্তু যদি তাদের হয় কিংবা ব্যক্তির হয়, সেক্ষেত্রে ব্যক্তিকে প্রমাণ করতে হবে জমিটা তার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শম্ভুর দাখিল করা হলফনামা অনুযায়ী 15 বছরে আয় বাড়ে 26 গুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে কুমিল্লার চান্দিনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ। সকাল থেকে অভিযানে সড়কের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সকাল 9টা থেকে শুরু হওয়া অভিযানে অন্তত 300 দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, দীর্ঘস্থায়ী সুফল ভোগ করতে উচ্ছেদ অভিযানে যেসব জায়গায় উদ্ধার অভিযান চালানো হয়েছে সেসব জায়গায় সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করে তৈরি করা হবে। এছাড়া সরকারি জায়গায় যাতে কেউ আবারও স্থাপনা তৈরি করতে না পারে, এই জন্য কঠোর নজরদারি রয়েছে। প্রয়োজনে যাত্রী ছাউনি সহ নানা স্থাপনা তৈরির পরামর্শও দিয়েছেন সাধারণ মানুষ। সড়কের জায়গা দখল করে তারা বিভিন্ন সময় স্থাপনাগুলো করেছে, তো এগুলা উচ্ছেদের মাধ্যমে এই জায়গাটা আমরা পরবর্তীতে সড়ক সম্প্রসারণ বা বাস বে মতো আমরা বিষয়গুলো দেখব, যাতে বাসগুলো মহাসড়কে দাঁড়িয়ে যাত্রী না তোলে।
এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, আজকে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে, এর মধ্যে 300 দোকান সহ অনেক অবৈধ স্থাপনা রয়েছে। এর পরবর্তী পদক্ষেপ কি হবে যাতে এই জায়গাগুলো আর অবৈধভাবে ভরাট না হয়? আজকে সকাল 9টায় চান্দিনায় যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়, আমরা সর্বশেষ যে খবর পেয়েছি সেই খবর অনুযায়ী কিন্তু প্রায় 300 দোকানপাট এবং যেসব হকারদের যে ভাসমান ভ্যান জাতীয় দোকান রয়েছে সেগুলো কিন্তু সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে একদম কংক্রিট দিয়ে তৈরি অর্থাৎ পাকা দালানও কিন্তু করে ফেলা হয়েছিল এই সরকারি জায়গাগুলোতে। এই যে জায়গাগুলো মূলত সড়ক বিভাগের, সড়ক বিভাগ কিন্তু বলছে যে তাদের সীমানায় যেসব ব্যবসা প্রতিষ্ঠান তারা অন্যান্যরা গড়ে তুলেছিল সেগুলি কিন্তু একদমই অবৈধ এবং সেগুলো সেখানে তোলার মতো কোনো কিন্তু আইন নেই। কেউ কেউ হয়তো সেখানে প্রভাব খাটিয়ে এইসব দোকানপাট তৈরি করেছে এবং সেখান থেকে ভাড়া কিংবা চাঁদার নামে অর্থ আদায় করা হতো, সেটিও কিন্তু একদম সম্পূর্ণ অবৈধ। আর সেখানে যে অসুবিধাটি হতো সেটি হচ্ছে যেমন চান্দিনা বাজার এলাকার যে ব্যস্ততম এলাকায়, এই এলাকায় প্রতিনিয়ত বাস থামতে থাকে, যাত্রীবাহী যেসব পরিবহন আছে সেগুলো থামতে থাকে। এই মহাসড়কের পাশেই যে লাগোয়া সরকারি জায়গায় দোকানপাট তৈরি হয়, তাহলে কিন্তু বাস দাঁড়াতে হয় মূলত মহাসড়কের উপর, কিন্তু বাস দাঁড়ানোর যে জায়গা সেই জায়গায় নির্ধারিত জায়গায় কিন্তু বাস দাঁড়াতে পারে না। যে কারণে কিন্তু তারা বলছে যে এই জায়গাতে বাস বে তৈরি করা হবে অথবা যাত্রী সাধারণের জন্য যে বিশ্রামাগার সেটি তৈরি করা হবে, যেন মহাসড়কে বাস না দাঁড়িয়ে ওই নির্ধারিত জায়গায় দাঁড়াতে পারে, মহাসড়ক যেন নিরবিচ্ছিন্নভাবে যান চলাচলের জন্য সচল থাকে। যে কারণে কিন্তু মূলত এই উদ্ধার অভিযান। এর আগেও গত সপ্তাহে আমরা দেখেছি নিমসার বাজারে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে, সেখানেও কিন্তু মহাসড়কের লাগোয়া প্রায় 200 প্রতিষ্ঠানকে ভেঙে দেওয়া হয়েছে এবং আগামী সপ্তাহেও দাউদকান্দির গৌরীপুর বাজারে এই ধরনের অভিযান পরিচালনা করা হবে বলে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। আর একটি বিষয় যেটি আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সারা বাংলাদেশেরই লাইফ লাইন, এই মহাসড়কে 1 মিনিটের জন্য যদি যান চলাচল থেমে যায় তাহলে কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতির সম্ভাবনা বাড়তে থাকে। কিন্তু নিমসার বাজার, চান্দিনা, গৌরীপুর বাজার, অন্যদিকে 14 গ্রামের যে মিয়া বাজার, এইসব এলাকাগুলোতে প্রতিনিয়ত কিন্তু আমরা যানজটের খবর পাই। শুধুমাত্র সেখানে বাস মহাসড়কের উপরে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় এবং সেসব জায়গায় পথচারীরা তাদের সুনির্দিষ্ট জায়গা ব্যবহার না করে মহাসড়ক ব্যবহার করে রাস্তা পারাপার করে, যে কারণে কিন্তু আমরা দুর্ঘটনার কথাও শুনি, যানজটের কথাও শুনি। তো সব মিলিয়ে আসলে মহাসড়কে একটি যে যাত্রা সেটি যেন একদম নিরবিচ্ছিন্ন থাকে, সেই যাত্রা যেন কোথাও কোনো ধরনের ব্যাহত না হয়, সেই কারণে কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকেও কিন্তু প্রায় 300 দোকানপাট আসলে ভেঙে ফেলা হলো। এই ক্ষেত্রে কিন্তু যারা সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তাদের কিছুটা আর্থিক ক্ষতি হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তবে তারা যেটি বলছে এই জাতীয় মহাসড়ককে যান চলাচল নিরবিচ্ছিন্ন করার জন্য এইসব উচ্ছেদ অভিযান আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। উচ্ছেদ অভিযানের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। দীর্ঘদিন মামলা নিষ্পত্তি না হওয়ায় বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের সুফল পাচ্ছেন না বিচার প্রার্থীরা। 6টি মামলার বিচার প্রক্রিয়া নির্ধারিত 180 কার্যদিবস পেরিয়েছে। একটির বিচার ঝুলে আছে 21 বছর। এর পেছনে সাক্ষ্য গ্রহণজনিত জটিলতা, পুলিশের তদন্ত প্রতিবেদন দিতে দেরি সহ নানা কারণ দেখছেন আইনজীবীরা। 2002 সালে চালু হওয়া বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিভিন্ন ধরনের 341টি মামলা বিচারাধীন। এর মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলা 6টি। প্রতিটি বিচারের জন্য নির্ধারিত 180 কার্যদিবস পেরিয়েছে। ভিপি ফারুক হত্যা মামলা পেরিয়েছে 21 বছর। আমরা পুরুষ মানুষ কোর্টে আসি যাই, কিন্তু এটার কষ্টটা ভোগ করে আমাদের মা বাবা, আমাদের ফ্যামিলি, আমাদের বাচ্চারা এটা ভোগ করে যে এটা কী জিনিস। আমার স্ত্রী সন্তান নিয়ে আমি ঠিকমতো ঘর সংসারে থাকতে পারিনি। আমরা যারা এই মামলার আসামি সবাই আমরা ভুক্তভোগী। আইনজীবীদের মতে উচ্চ আদালতের স্থগিতাদেশ, সাক্ষ্য গ্রহণজনিত জটিলতা, সরকারি কৌশলীদের গাফিলতি এবং পুলিশের তদন্ত প্রতিবেদন দিতে দেরির কারণে মামলাগুলো ঝুলে আছে। বিগত দিনের পিপি যারা ছিলেন বা দায়িত্বে যারা ছিলেন, আসলে তাদের গাফিলতির জন্যই এত বিলম্বিত হয়েছে বিভিন্ন মামলা। পুলিশের বর্তমান অবস্থা, আগের কথা আমি বলি, সম্পূর্ণ রাজনৈতিকভাবে এটাকে নেগলেক্ট করা হয়েছে। তারা যথাসময়ে সেই রিপোর্টগুলো প্রদান করে নাই। তবে দেরির অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে নানা আইনি জটিলতায় মামলা বিলম্বিত হয়। আমাদের পক্ষ থেকে চেষ্টা করি, তারপরে যে
মামলাগুলো ধরেন আপনার এই যে স্টে অর্ডার থাকে সেটাকেও আমরা অনেক সময় তদবির করে আবার এটাকে যাতে আবার চালু করা যায়। বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনাল সহ বিভিন্ন আদালতে বিচারক নিয়োগ দিয়ে কাজে গতি আনার কথা বলছেন আইনজীবীরা। বিচারকের স্বল্পতা দূর করে যত দ্রুত সম্ভব এই মানুষকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক, রায়ের মাধ্যমে মানুষকে নিষ্পত্তি করা হোক, এটা করা প্রয়োজন। এই ট্রাইব্যুনালে 2010 ও 15 সালেরও দুটি মামলা বিচারাধীন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেনীর শহরে আগুনে পুড়ে গেছে একটি প্লাস্টিক ও রাবারের গোডাউন, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায় সকাল 11টার দিকে গোডাউনে আগুনের খবর পায় তারা। পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। রাস্তা শুরু হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এতে কাঁচামাল সহ গোডাউনটি পুড়ে যায়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। চট্টগ্রামের পাহাড়তলীর সরাইপাড়া লোহার পুল এলাকায় দুটি বেকারি ও একটি গ্যারেজে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 1টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুনের খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর স্টেশনের 4টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মূলত একটি বেকারি থেকে আগুনের সূত্রপাত হয়, পরে আগুন অন্য একটি বেকারি ও গ্যারেজে ছড়িয়ে পড়ে। তবে আগুনের কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 3য় জাতীয় কাউন্সিল উপলক্ষে চলছে আলোচনা সভা। সেখানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বিদেশে বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজারের সম্প্রসারণের লক্ষ্যে গার্মেন্টস এবং টেক্সটাইল ছাড়াও যেগুলো শতভাগ রপ্তানিযোগ্য পণ্য সেগুলোর উপরে আমাদের চিন্তা ভাবনা আছে ব্যাক টু ব্যাক এলসি সুযোগ কিভাবে দেওয়া যায় সেই বিষয়টি একটি চিন্তা ভাবনা আমাদের আছে। সম্পূর্ণ 100% যেগুলো ব্যাক টু এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হবে সেগুলোর জন্য কিভাবে ব্যাক টু ব্যাক এলসি করা সম্ভব হয়, সুযোগটা দেওয়া যায়, সেটি চিন্তা ভাবনা আমাদের আছে। আমরা মনে করি যে শতভাগ রপ্তানিযোগ্য পণ্যের উপরে যদি ব্যাক টু ব্যাক এলসির সুযোগ হয় তাহলে অনেকেই পণ্য রপ্তানিতে উৎসাহিত হবে। তবে কেউ যাতে আবার ব্যাক টু ব্যাক এলসির সুযোগের অপব্যবহার করতে না পারে এটার জন্য আমাদেরকে কঠোর মনিটরিং সিস্টেম রাখতে হবে। এখানে হয়তো কিছু সমস্যা আছে, সেখানে আমাদেরকে মনিটরিং সিস্টেমটা কঠোর রাখতে হবে। এখানে সকলকে এগিয়ে আসতে হবে এই দেশের এই স্বার্থের জন্য। প্রিয় উপস্থিত কাউন্সিলরবৃন্দ, রাষ্ট্র, রাজনীতি, শাসন, প্রশাসন, সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। আমাদের ঘোষিত 31 দফা কর্মসূচি সমৃদ্ধ এবং স্বনির্ভর বাংলাদেশ গড়া একটি ঐতিহাসিক সনদ বলে আমরা বিশ্বাস করি। ঘোষিত এই 31 দফা কর্মসূচির বাস্তবায়ন পরিকল্পনায় নৈতিক মানসম্পন্ন কর্মমুখী এবং প্রায়োগিক শিক্ষার উপরেও কিন্তু জোর দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি যে জনসংখ্যা, অনেকে এখানে একজন বক্তা বোধহয় খুব সম্ভব বলে গিয়েছেন যে শহীদ জিয়া রহমানের সময় যখন খাদ্য উৎপাদন দ্বিগুণ হলো তার আগে জনসংখ্যাকে অনেকে কেউ বলতেন বার্ডেন বলে অভিহিত করতেন। বাট আমরা মনে করি জনসংখ্যা কখনো অভিশাপ নয়, বরং এই জনসংখ্যাকে জনশক্তি তথা মানব সম্পদে যদি রূপান্তর করা যায় তাহলে অবশ্যই একটি দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য জনসম্পদই কিন্তু হতে পারে সবচেয়ে বড় জনশক্তি। বর্তমান বিশ্বের অনেক দেশেই নানা রকমের কর্মক্ষম জনসংখ্যার হার কমছে, কিন্তু তবে দক্ষ কর্মী কিংবা শ্রমশক্তির চাহিদা বাড়ছে অন দি আদার সাইড। এরকম বিশ্বের এরকম পরিস্থিতি বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের দেশের কর্মক্ষম জনসংখ্যা থাকলেও বিশ্ব বাজারের চাহিদার তুলনায় দক্ষ জনশক্তির অপ্রতুল। সুতরাং দেশে এবং বিশ্ব বাজারের চাহিদার প্রতি লক্ষ্য রেখে আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে দক্ষ শ্রমশক্তি কিংবা কর্মী গড়ে তুলতে পারি, এইটা কিন্তু আমাদের আরেকটা লক্ষ্য। অর্থাৎ আমাদের যে বিদেশে প্রায় এখন 1 কোটির মতন প্রবাসী আছেন যারা প্রতিদিন পরিশ্রমে, সারাদিন পরিশ্রমের মাধ্যমে যে
বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন, আমরা যদি এরকম আরো বহু মানুষকে যদি স্কিল লেভেলে পরিণত করে বিদেশে পাঠাতে পারি, এটাও কিন্তু একটা বিশাল অর্জন হবে আমাদের। প্রিয় উপস্থিতিবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, বর্তমান বিশ্বে ইন্ডাস্ট্রি 4.0 অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লবের মুখোমুখি। চতুর্থ শিল্প বিপ্লবের কারণে একদিকে যেমন বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বিভিন্নভাবে, ঠিক অপরদিকে কিন্তু আবার বহু মানুষের চাকরি বা কর্মসংস্থান হারিয়ে যাবারও, চাকরি হারানোর সুযোগ রয়েছে। শ্রম বাজারের এই নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে অবশ্যই দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে যদি আমরা সক্ষম হই, যে কথাটা মাত্র আপনাদের সামনে আমি তুলে ধরলাম, তাহলে কিন্তু এই প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা টিকে থাকতে পারবো। আদারওয়াইজ আমাদের কিন্তু পিছিয়ে পড়তে হবে। একটা দেশের রাজনীতি যদি রুগ্ন হয়, তাহলে কিন্তু এর অর্থনীতিও কিন্তু রুগ্ন হতে বাধ্য, এবং আমরা সেটা দেখেছি স্বৈরাচারী আমলে। আমরা সেটা দেখেছি, কয়েকটি মেগা প্রজেক্ট দেখেছি আমরা কিভাবে উন্নয়নের মেগা প্রজেক্ট করেছে তারা, কিন্তু সেটি কিন্তু অ্যাকচুয়ালি উন্নয়নের চিত্র না। এখন ধীরে ধীরে আসল রূপটা বেরিয়ে আসছে, অর্থনীতিকে আরম্ভ করে সবকিছু, ইন্ডাস্ট্রি থেকে সবকিছু বেরিয়ে আসছে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু এর সবচেয়ে বড় প্রমাণ যে একটা দেশের রাজনীতি যদি রুগ্ন হয়, তাহলে এটার অর্থনীতি কিভাবে রুগ্ন হয়ে যায়। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রায় 30,000 মানুষকে নির্মমভাবে আহত করে 2000-এর মতন ছাত্র জনতাকে হত্যা করে এই যে পতিত স্বৈরাচার দেশ ছেড়ে পালানোর পরে সম্পূর্ণ বিধ্বস্ত একটি প্রশাসন, রাষ্ট্র দায়িত্ব নিয়েছে এই অন্তর্বর্তী সরকার। এখানে মহাসচিব সাহেব একটু আগে ওনার বক্তব্যে বলেছেন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। মাফিয়া সরকার প্রায় 15 বছরের তাদের তৈরি করা যে জঞ্জাল 3 মাসে দূর করা সম্ভব নয়। তবে 3 মাস পর সরকারের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সফলতা কিংবা ব্যর্থতা নিয়ে জনমনের প্রশ্ন ওঠা অন্যায্য কিংবা অস্বাভাবিক নয়। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় লন্ডন থেকে সরাসরি বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। সেতাবগঞ্জ চিনিকল সহ দেশের সব চিনিকল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বেদখল জমি উদ্ধারেও কাজ করছে সরকার। দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে এসব কথা বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। চিনিকল চালু করতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ খাতে আগের 120 কোটি টাকা বরাদ্দের সাথে নতুন করে আরও 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ভূমিদস্যুদের দমন করে বেদখল জমি উদ্ধারেও উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় শিল্প মন্ত্রণালয়ে স্থানীয় প্রশাসন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 1933 সালে প্রতিষ্ঠিত হয় উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতাবগঞ্জ চিনিকল। লোকসানের অজুহাতে 2020 সালে চিনিকলটি বন্ধ করে দেয় সরকার। জমি নিয়ে বিরোধের জেরে পাল্টাপাল্টি ড্রাগন ফল ও ভুট্টার ক্ষেত নষ্ট করেছে প্রতিপক্ষরা। ঝিনাইদহের মহেশপুরে এই ঘটনা ঘটে। কৃষক মজিবুর রহমানের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে রাতে মালাধরপুর গ্রামের ইদ্রিস আলী তার 2 বিঘা জমির ভুট্টা ক্ষেতের ফসল নষ্ট করেছে। এতে প্রায় 3 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার। এদিকে কৃষক ইদ্রিস আলীর অভিযোগ, বৃহস্পতিবার রাতে তার ড্রাগন ফলের ক্ষেত নষ্ট করা হয়েছে, যাতে ক্ষতি হয়েছে প্রায় 4 লক্ষ টাকা। এসব ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। পাহাড়ে সম্প্রীতি রক্ষা করে নিজ নিজ ধর্মীয় রীতি ও উৎসব পালনের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। দুপুরে খাগড়াছড়িতে রাস উৎসবে শ্রী শ্রী লক্ষ্মীপুর নারায়ণ মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই আহ্বান জানান। বলেন, প্রত্যেক সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে উৎসব পালনে নিরাপত্তায় থাকবে সেনাবাহিনী। এ সময় খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাবির সোবহান মিয়াদ, রাস উৎসব পালন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ধুয়ে মুছে যাক জাগতিক পাপ, এমন বিশ্বাসে মৌলভীবাজার, কুয়াকাটা ও সুন্দরবনের দুবলার চরে উদযাপন করা হয়েছে রাসলীলা উৎসব। শনিবার ভোররাতে ধর্মীয় অনুরাগ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এই উৎসব। রাস উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে বিভিন্ন আঙ্গিকে পালিত হয় শ্রীকৃষ্ণের মহারাসলীলা। মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের মানুষ রাস উৎসব উদযাপন করেন স্বতন্ত্র বৈশিষ্ট্যে। এখানে রাসলীলার মূল আয়োজন দুটি পর্বে। প্রথম পর্বে সকাল থেকে বিকেল পর্যন্ত উন্মুক্ত মাঠে মণিপুরী বালকদের পরিবেশনায় হয় রাখাল রাস, আর মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চলে মহারাস। মণিপুরী সঙ্গীত ও নৃত্যনাট্যের মধ্য দিয়ে কৃষ্ণ অভিসার, রাধাকোপী অভিসার পরিবেশন করেন শিশুসহ তরুণ তরুণীরা। দেশের বিভিন্ন জেলার দর্শনার্থীদের পাশাপাশি আসেন বিদেশিরাও। আমাদের সংস্কৃতি যেন পুরো বিশ্বের দরবারে সুন্দরভাবে উপস্থাপিত হয়, এটা আমাদের প্রত্যাশা। পুরো বছর এটার জন্য অপেক্ষা করে থাকি যে কখন আমরা সবাই একসাথে দেখা করব, একসাথে এক প্রকার মিলন মেলা। মণিপুরী সম্প্রদায় ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ এখানে সমাগম ঘটে সকলের। এবারের আয়োজনটি একটু ভিন্ন একটা প্রেক্ষাপট, ভিন্ন এইভাবেই বলবো, এই কারণেই বলবো যে এবারের যে নিরাপত্তা বলয়টি যেটি সৃষ্টি করা হয়েছে এখানে, বিশেষ করে আমাদের যে সেনাবাহিনী একেবারে আন্তরিক দায়িত্ব পালন করছে। পটুয়াখালীর কুয়াকাটায় পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে রাস উৎসব। তবে কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে উদযাপন চলবে আরও 5 দিন। সুন্দরবনের দুবলাচরেও পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে 3 দিনের রাস উৎসব। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল সমগ্র বাংলাদেশে আমন্ত্রণ পরের আয়োজন।